বাংলা ভাষার প্রধান উৎস হচ্ছে সংস্কৃত ভাষা। আরও সহজভাবে বললে সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তি। আর সেই সংস্কৃত ভাষার সর্বশ্রেষ্ঠ কবি হলেন মহাকবি কালিদাস। প্রাচীনকালেও তিনি সর্বশ্রেষ্ঠ কবি, এটাই কালিদাসের পণ্ডিতের সবচেয়ে বড় পরিচয়। কালিদাসের জন্মবৃত্তান্ত সম্পর্কে খুব বেশি জানা যায় না, মানে ইতিহাসবিদগণ তার জন্ম সম্পর্কে তথ্যের ব্যাপারে কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি। তার জন্মস্থান এবং জন্ম তারিখ নিয়ে নানা মতামত প্রচলিত আছে। এই জন্য আমরা ইতিহাসবিদদের অভিযুক্ত না করে বরং স্বয়ং কালিদাসকেই অভিযুক্ত করতে পারি। এত এত কবিতা লিখে গেলেন, অথচ একটি বইয়ের পিছনে নিজের জন্মবৃত্তান্তটা একটু লিখে যেতে পারলেন না। আজকালকার লেখকেরা তো নিজের পরিচয়টা নিজেই লিখে দেন বইয়ের পিছনে। কালিদাসের মতো একজন মহাকবি জন্ম, মৃত্যু কিংবা জন্মভূমির সম্পর্কে জানার শখ হয়তো রবীন্দ্রনাথেরও ছিল। এই জন্য রবীন্দ্রনাথ তার খনিকা কাব্যে সেকালের কবিতায় লিখেছেন, হায়রে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে লয় তারিখ সাল। কালিদাস কবে জন্মেছেন আর কোথায় জন্মেছেন তা নিয়ে দেশি বিদেশি গবেষকরা অসংখ্য বই লিখেছেন। এক একজনের এক এক রকমের দাবি। কেউ বলেছেন যীশু খ্রিস্টের জন্মের অনেক আগেই কালিদাসের জন্ম হয়েছে। তাদের মতে কালিদাসের মালবিকাগ্নিমিত্রম গ্রন্থের নায়ক অগ্নিমিত্র ছিল শুঙ্গ বংশীয় রাজা। বাস্তবে এ রাজার শাসনামল ছিল যীশু খ্রিস্টের জন্মের অনেক আগে, আর এই নাটকটি অগ্নিমিত্রের জীবদ্দশায় রচিত হয়েছিল। তাই কালিদাসের জন্ম অবশ্যই যীশুখ্রিস্টের জন্মের আগে। আবার কেউ কেউ বলছেন না, যীশুখ্রিস্টের জন্মের অনেক পরে কালিদাসের জন্ম। তাদের মতে কালিদাস জন্ম হয়েছিল খ্রিস্টীয় ৪র্থ থেকে ৬ষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে। কেননা কালিদাস বিক্রমাদিত্য নামে এক পরিচিত গুপ্ত সম্রাটের সভাকবি ছিলেন। কালিদাসের অনেক রচনায় চন্দ্রগুপ্তের রাজ্য, রাজধানী উজ্জয়িনী ও রাজসভার উল্লেখ পাওয়া যায়। সেখানেও সমস্যা হচ্ছে বিক্রমাদিত্য নাম দ্বারা আসলে সুনির্দিষ্ট কিছু বোঝার উপায় নেই। প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে অন্তত ৬ জন রাজা বিক্রমাদিত্য উপাধি ধারণ করে রাজ্য পরিচালনা করেছিলেন। ভারতবর্ষের প্রাচীন ইতিহাসে অন্তত ৬ জন রাজা বিক্রমাদিত্য উপাধি ধারণ করে রাজ্য পরিচালনা করেছিলেন। ফলে আমাদের জন্য কালিদাস সম্বন্ধীয় বিক্রমাদিত্যকে খুঁজে বের করাও বেশ কঠিন কাজ। তবে অধিক প্রচলিত মত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের সর্বাধিক খ্যাতিমান নৃপতি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার উপাধি ছিল বিক্রমাদিত্য, তার সভাকবি ছিলেন কালিদাস। আর এই রাজার রাজত্বকাল ছিল ৩৭৫ খ্রিস্টাব্দ থেকে ৪১৪ খ্রিস্টাব্দে। তারপরেও মূল কথা হচ্ছে কালিদাস কবে জন্মেছিলেন সেই তথ্য কেউ সঠিকভাবে বলতে পারবে না। তাই আমরা সেসব তর্ক থেকে না হয় দূরেই থাকলাম। জন্মসালের মতো তার জন্মস্থান নিয়েও নানা বিতর্ক রয়েছে। অনেক গবেষকের মতে উজ্জয়িনী সেকালের মালব রাজ্যের রাজধানী ছিল, যা এখন মধ্যপ্রদেশের একটি জেলা ও শহর। আবার অনেক গবেষকের মতে বিদিশা আধুনিককালে যার নামকরণ করা হয়েছে ভিলসা, এটিও মধ্যপ্রদেশের একটি শহর। আবার কেউ বলেন দেবগিরি পাহাড়ের কাছে দশর গ্রামে কালিদাসের জন্ম। কেউ কেউ বলেন বিদর্ভ, যা এখন বেয়ার বলে সকলে চেনেন, এটিও এখন মহারাষ্ট্রের একটি প্রদেশ। আবার সংস্কৃত গবেষক লক্ষ্মীধর কল্লার মতে তিনি কাশ্মীরে জন্মগ্রহণ করেন। তবে এসব তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে কালিদাস জন্মেছিলেন ভারতের কোনো এক জায়গায়। এছাড়াও এর পিছনে আরেকটি যুক্তি দেওয়া যেতে পারে কালিদাসের কাব্যের ভেতর থেকেই। তা হলো কালিদাস অন্ততপক্ষে ৪ বার ভারত পরিভ্রমণ করেছিলেন এবং কখনো একই পথে দ্বিতীয়বার যাননি। সব মিলিয়ে এই ধারণায় উপনীত হওয়া যায় মধ্যপ্রদেশ বা এর আশেপাশে তার জন্ম হয়েছিল। তবে মজার ব্যাপার হলো কালিদাস বাস্তবে একজন অশিক্ষিত মূর্খ মানুষ ছিলেন। নিজের স্ত্রীও তার বোকামি নিয়ে হাসি তামাশা করত। রাগে ক্ষোভে তিনি একবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন। কথিত আছে এমতাবস্থায় তিনিও দস্যু রত্নাকরের মতো কালী দেবীর মতান্তরে সরস্বতী দেবীর আশীর্বাদ পেয়েছিলেন। এতেই মূর্খ কালিদাস হয়ে উঠেছিলেন মহাকবি কালিদাস। ছোটবেলায় বাবা মা হারান কালিদাস। সর্বহারা শিশু কালিদাসের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন রাখাল গোত্রের লোকজন। রাখালদের কাছে লালিত পালিত হওয়ায় কালিদাসের লেখাপড়ার কোনো সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু তিনি দেখতে শুনতে ছিলেন খুবই সুদর্শন। এতটাই সুদর্শন ছিলেন যে তাকে রাজপুত্রের মতো লাগতো। আর সেই কারণে তাই বিয়ে হয় এক সুন্দরী রাজকন্যার সঙ্গে। এই বিয়ে নিয়েও একটা মজার ঘটনা প্রচলিত আছে। কথিত আছে উক্ত রাজকন্যা নাকি রাজার খুবই অবাধ্য ছিলেন। তাই মন্ত্রীর পরামর্শে রাজা তার কন্যাকে সাহায্য করার জন্য কালিদাসের সাথে বিবাহ দিয়ে দেন। রাজপুত্রের মতো চেহারা থাকলেও বাস্তবে কালিদাস ছিলেন লেখাপড়া না জানা এক মূর্খ যুবক।
নিজের ভালো মন্দ বিচার করার মতো ক্ষমতাও তার ছিল না। একদিন কিছু কাঠের দরকার হলে কালিদাস গাছে উঠে গাছের যে ডালে বসে আছেন সেই ডালটি কাটতে শুরু করেন। উক্ত গাছের নিচ দিয়ে যাওয়ার সময় এক পথিক কালিদাসের এমন বোকামি দেখে তাকে ডাল কাটার সঠিক উপায় বলে দিলেন, কিন্তু কালিদাস এতটাই মূর্খ ছিলেন যে ওই পথিকের পরামর্শও তিনি অনুধাবন করতে ব্যর্থ হন। ডাল কাটতে গিয়ে ডালের সাথে কালিদাস নিজেও মাটিতে পড়ে আহত হন। বোকামির এমন সংবাদ সারা এলাকায় ছড়িয়ে পড়ে। এমনিতে বোকামির জন্য কালিদাস প্রতিদিন স্ত্রীর কাছে বকাঝকা শুনতেন। ডাল কাটার বোকামি যেন তা আরও উস্কে দিল। স্ত্রীর এমন ব্যবহারে কালিদাস একদিন রাগে, ক্ষোভে, দুঃখে, অপমানে ঘর থেকে বের হয়ে আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দিলেন, কিন্তু সেখানেও তিনি ব্যর্থ। নদীর থেকে তাকে উদ্ধার করলেন দেবী কালী, আর সেই কৃতজ্ঞতায় তিনি হয়ে গেলেন দেবী কালীর দাস। সেই অনুসারে তার নাম হয়ে গেল কালিদাস। শুধু যে দেবী কালী তার জীবন বাঁচালেন তাই নয়, তাকে দিলেন জ্ঞান ও বুদ্ধির আশীর্বাদ। তাতেই কালিদাস হয়ে উঠলেন মহাকবি। রামায়ণ রচয়িতা বাল্মীকির দস্যু থেকে সাধক হয়ে ওঠা গল্পের মতো কালিদাস মূর্খর থেকে হয়ে উঠলেন মহাকবি। তার বুদ্ধির তারিফ করতে গিয়ে তার নামে আজও প্রচলিত আছে হাজার হাজার জটিল ধাঁধা। তিনি হয়ে উঠলেন প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার। কালিদাস দুটি মহাকাব্য লিখেছিলেন, রঘুবংশম এবং কুমার সম্ভবম। নাটক রচনা করেছেন তিনটি, বিক্রমোর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম আর অভিজ্ঞান শকুন্তলম। গীতিকাব্য লিখেছেন দুটি, একটি হলো মেঘদূতম, যাকে আমরা বাংলায় মেঘদূত বলে জানি, এবং অন্যটির নাম ঋতুসংহার। কালিদাসের রচনাবলীর মধ্যে আমাদের কাছে দুটি গ্রন্থ সবচেয়ে বেশি পরিচিতি। এর মধ্যে আজ থেকে প্রায় 150 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গল্পের আকারে শকুন্তলা লিখেছিলেন, অভিজ্ঞান শকুন্তলম থেকে ভাবানুবাদ করে। আর অন্যটি হচ্ছে মেঘদূতম বা মেঘদূত। বাংলায় এ পর্যন্ত বহুজন এই ছোট কাব্যগ্রন্থটি অনুবাদ করেছেন। সংক্ষিপ্ত হলেও এটি তার অমর কীর্তি, তার শ্রেষ্ঠ রচনা হিসেবে স্বীকৃত। মেঘদূতের বিষয়বস্তু নিয়ে হায়াত মাহমুদ লিখেছিলেন ছোট্ট একটি গল্প, এবং একেবারে বিশ্বাস করার মতো নয়। কুবের নামে কোটিপতি এক লোকের বাড়িতে চাকরি করে এক যক্ষ। গৃহবৃত্তটির নাম পর্যন্ত বলা হয়নি। যক্ষ হলো লোকটির জাতপাতের পরিচয়, যেমন জেলে, কুমোর, রাঁধুনি ইত্যাদি। যক্ষ বিয়ে করেছে সবেমাত্র। নতুন বউ, ঘর সংসার গোছগাছ করায় যক্ষ ব্যস্ত। এর ফলে চাকরির কাজে বেচারা ত্রুটি ঘটতে লাগলো। তখন রেগে মেগে কুবের তাকে শাস্তি দিলেন। তারা ছিলেন অলকাপুরীতে। অলকাপুরী হলো মানস সরোবরের কাছে কৈলাস পর্বতের এক শহর। কুবের তাকে সোজা পাঠিয়ে দিল রামগিরি পাহাড়ে। প্রথমত অত্যন্ত দূর, কেননা উত্তরপ্রদেশের দক্ষিণাংশ ও মধ্যপ্রদেশের সংযোগস্থলে এর অবস্থান। দ্বিতীয়ত জায়গাটি পাহাড়ি ও অরণ্যাঞ্চল। রাজধানী থেকে এসে এরকম বুনো জায়গায় 1 বৎসর একা একা নির্বাসনে থাকবে যক্ষ, এটাই তার শাস্তি। এর মধ্যে 10ম মাস অতিবাহিত হয়ে গেছে, মাত্র 2টি মাস বাকি। তারপরে সে ফিরতে পারবে রাজধানী অলকাপুরীতে। কিন্তু এরই মধ্যে এসে গেল আষাঢ় মাস, বর্ষাকাল। মেষের সে কি নয়ন ভোলানো মন মাতানো রূপ। সমস্ত পর্বত ও অরণ্যানী নতুন সাজে সেজে উঠেছে যেন। 10টা মাস তার কোনো কষ্ট হয়নি। হঠাৎই এখন বাড়ির জন্য এমন মন কেমন করতে লাগলো যে যক্ষ যেন সে পাগল হয়ে যায়। নববধূর জন্য কষ্ট হতে লাগলো। শহুরে জীবন আমোদ আহ্লাদের জন্য শোক উতলে উঠল। তার ভয় হয় বেচারি অভাগিনী বউটি বেঁচে আছে তো। যক্ষ বেঁচে নেই ভেবে সেও যদি দুঃখ শোকে মরে গিয়ে থাকে। সেকালে তো আর ডাক ব্যবস্থা ছিল না যে যক্ষ স্ত্রীকে চিঠিপত্র লিখবে। কি করে এখন? হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে যায়। আচ্ছা, মেঘে তো উড়ে উড়ে দেশ দেশান্তরে যায়। যদি মেঘকে অনুনয় বিনয় করে বলি, ভাই মেঘ, তুমি আমার খবরটা আমার স্ত্রীকে একটু পৌঁছে দিয়ে এসো, তো সে যাবে না? এটাই হলো মেঘদূতম কাব্যের কাহিনী। পূর্ব মেঘ জুড়ে মেঘকে বর্ণনা দিচ্ছে যক্ষ কিভাবে কোন পথে দিয়ে মেঘ অলকাপুরীতে যাবে, আর উত্তর মেঘে যক্ষ বুঝিয়ে দিচ্ছে মেঘকে রাজধানী অলকায় অত ঘরবাড়ি রাস্তাঘাটের ভেতরে মেঘ কি করে চিনে নেবে যক্ষপ্রিয়াকে। তার হদিশ মেঘকে দূত হিসেবে পাঠানো হয়েছে বলেই কাব্যটির নাম মেঘদূত। কালিদাস শুধু কবিতা বা নাটকের কারণে আজকের দিনে গুরুত্বপূর্ণ তা নয়। তার লেখালেখিতে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, ভূগোল, রাজনীতির নানা উপাদান। তিনি আজও আমাদের অনুপ্রেরণার কারণ। 1966 সালে তাকে নিয়ে মহাকবি কালিদাস নামে একটি তামিল সিনেমা নির্মিত হয়েছে। তাকে নিয়ে হয়তো গবেষণা চলতে থাকবে আরও দীর্ঘকাল। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন।
আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।